এরপরও চাকরি যাবে না। চাকরি কেন এত শক্ত করছে? চাকরিটা যদি যে অপরাধ করে তার যদি চাকরি চলে যাইতো, তাহলে পররালারা আর অপরাধ করতো না। সরকারি চাকরি করে, সরকারি বেতন পায়, সব কিছু করতেছে, সরকারিভাবে পাচ্ছে, তাহলে সে কেন ঘুষ খাবে? কিন্তু সে সরকারিভাবে চাকরি করে, সরকারিভাবে বেতন না, সব কিছু সরকারিভাবে সব সুযোগ সুবিধা ভোগ করতেছে, প্লাস সে দুর্নীতি করতেছে, ঘুষ নিতেছে, তাহলে সে তো অবৈধ কাজ করতেছে। অবৈধ কাজের জন্য তার যদি চাকরিটা চলে যায়, এ জায়গাতে এখানে নতুন আরেকজন লোক বয়তো, ঠিক আছে নি? তাহলে তাদের অন্তত একটা ভয় থাকতো, তারা এই ধরনের আকাম কুকাম করতো না, ঠিক আছে নি? এখন যারা অপরাধ করে, সরকারি চাকরি যারা করে, তাদের মধ্যে এরা জানে ভিডিও ফুটেজ যত প্রমাণে দিবেন কখনো সরকারি চাকরি যাবে না, তারা নিশ্চিত। এই কারণে তারা অপরাধ করতেছে। দেখেন, যারা বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রে যারা মানে এই অবস্থা আছে, সবাই অপরাধ করে চলতেছে, কারণ তারা নিশ্চিত তাদের চাকরি যাবে না। এই চাকরির গোড়াটা এত শক্ত করার কারণে বাংলাদেশে অপরাধ বাড়ছে। এই জায়গার থেকে আপনারা সরে আসেন, চাকরিটা এত শক্ত করার কোনো দরকার নেই। যতদিন আনুগত্যের সাথে চাকরি করবে ততদিন তারা বেতন পাবে। আনুগত্যের থেকে যখন তারা অপরাধের দিকে সরে আসবে, তখন তাদের চাকরি থাকবে না। বহুত লোক আছে চাকরি করেন না, বাংলাদেশের লোকের অভাব নেই, তাহলে তো এসব সমস্যাগুলো থাকে না। এরপরে দেখেন, যদি এই সিস্টেমটা চালু করে যে যে দলের অপরাধী, মানে যে দলের লোকজন মানে ভোট কেন্দ্রে অবৈধভাবে দখল করবে, সহিংসতা করবে, এই মানে যারা জোর বল প্রয়োগ করবে যে দলের, সে দল মানে অবৈধ ঘোষণা করা হবে। যদি এ ধরনের অবৈধ কার্যকলাপের উপর একটা প্রেশার দেওয়া হয়, তাহলে ভোট কেন্দ্রের মধ্যে কখনো এ ধরনের কাজ হইতো না। অর্থাৎ যে দলের পক্ষ থেকে সহিংসতা হবে প্রমাণিত যদি হয়, তারা নিজেরাই করেছে জোর করে ভোট নেওয়ার জন্য, তাহলে তাদের ভোট পরিত্যক্ত হবে, তারা আসতে পারবে না। এই ধরনের যদি একটা সিস্টেম করতো, তাহলে ভোট কেন্দ্রে কখনো দ্বন্দ্ব হইতো না। কারণ তারা দ্বন্দ্ব করতে গেলে তারা বুঝতো যে হয়তো আমাদের বদনাম হবে, আমাদের এটা গ্রহণযোগ্য হবে না, এ কারণে তারা অন্তত এ ব্যাপারে মানে নাকও গলাইতো না। কিন্তু বাংলাদেশের তো সব মানে দুর্বল অবস্থা। আমি আরেকটা কথা বলতে চাই, এই যে বিভিন্ন দেশের রাজনীতিক অর্থাৎ ভোটের যে পরিস্থিতি, যে রাজনৈতিক পরিস্থিতিগুলো যেমন কত সুন্দরভাবে চলতেছে, এরকম যদি বাংলাদেশের লোকরা কি দেখে না, যারা রাজনীতি করে এরা কি বুঝে না? ওরকম একটা শান্তিপ্রিয়ভাবে মানে শান্তিপূর্ণভাবে একটা নির্বাচনের ব্যবস্থা যদি করে, তাহলে পরবর্তীতে কোনো সরকার স্বৈরাচার হয় না, হওয়ার কোনো ব্যবস্থা নাই। আপনারা সে বিষয় নিয়ে কাজ করেন। আর আমি বিশেষ করে বলতে চাই যে আমাদের এই যে হাদি ভাইয়ের সারা বাংলাদেশের পক্ষ থেকে আমরা হাদি ভাইয়ের জন্য দোয়া করি, মন থেকে দোয়া করি। হাদি ভাই একজন খুব ভালো মানুষ, মানে আমি ব্যক্তিগতভাবে যেভাবে পছন্দ করি, সারা বাংলাদেশের বহুত মানুষ আছে তাকে এমন পছন্দ করে। আপনারা সবাই হাদি ভাইয়ের জন্য দুই হাত তুলি দোয়া করবেন। তবে আমি আশা রাখতে পারতেছি না, বা যদি আল্লাহ মানে যে অবস্থা শুনতেছি, আল্লাহর একমাত্র এটা আল্লাহ ছাড়া আর কেউ নেই, মানে একমাত্র আল্লাহর কাছে দোয়া করেন ছাড়া আমাদের আর কোনো উপায়ও নেই। সারা বাংলাদেশের মানুষ, আপনারা হাদি ভাই একজন খুব ভালো মানুষ, মানে সকলের মনের মাঝে উনি ঢুকে গেছেন। তো সকলে দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমাদের সারা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আমি আমাদের মানে পুরো বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আমি হাদি ভাইয়ের জন্য দোয়া চাই। দুই হাত তুলি হাদি ভাইয়ের জন্য দোয়া করি যে হাদি ভাইকে আল্লাহ সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরে আসেন, যাতে আমরা আরও সুন্দর সুন্দর কথা শুনতে পারি, আমরা উপকৃত হতে পারি। আপনারা এখনো সময় আছে, সকলের উদ্দেশ্যে বলতেছি, এখনো সময় আছে, সকলে সংশোধন হন। আর এই মানে হাদি ভাইয়ের নির্বাচনী প্রচারণার মধ্যে দিয়ে, যেমন হাদি ভাই আজকে আক্রান্ত, মানে যারা বিএনপি করেন, জামাত করেন, আর অন্যান্য দল করেন, আপনাদের মধ্যে ওইভাবে মানে সমস্যাগুলো হতে পারে। আপনারা চোখ কান খোলা রাখে রাজনীতি করবেন। আমি যেহেতু রাজনীতি করি না, আমি শুধু জাস্ট আপনাদেরকে বলতেছি, আপনারা অত্যন্ত সতর্ক থাকবেন, নির্বাচন প্রচারণা চালানোর মধ্যে অত্যন্ত চোখ কান খোলা রাখবেন। তো
আর কি বলবো, আজকে এ পর্যন্ত। যদি আমার কথা ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমার চোখে দেখবেন, কারণ আমি কথা বলতে পারি না, আমি রাজনীতি করি না, আমি কিছু করি না, সবাই আমাকে ক্ষমা করে দেবেন। অত্যন্ত কষ্টের কারণে এই কথাগুলো বলছি। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।